ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? কাটটা করব বলেন। তানজিনা হাসানেরটা করি না? তানজিনা যেহেতু আছে। ওকে, প্রথম কোশ্চেনে তানজিনা ভুল করলো কেন আমরা দেখি। কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনটা পড়ার নিয়ম হচ্ছে, আমরা বলেছিলাম কোন জায়গা থেকে প্রশ্ন পড়া উচিত। বলেন থেকে বলতে হবে। কোন জায়গা থেকে প্রশ্নটা পড়া উচিত, স্টার্ট করবো কোথা থেকে? তানজিনা, হ্যাঁ প্রশ্ন করতে হয় যে সেন্টেন্সটাতে হোয়াট সাইন দেওয়া আছে লাস্টে, সেটা পড়তে হবে। কোনটা? এই যে which of the following statement which of the following statements related to the decision coverage goal? ডিসিশন কভারেজ গোলটা, গোলের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা, নিচের যে স্টেটমেন্ট গুলো আছে কোনটা কারেক্ট? তাহলে এই প্রশ্নটা পুরো পড়ার আগে আমাকে গোলটা সেট করে নিতে হবে যে আমাদের আসলে কি চাচ্ছে প্রশ্ন। এবং যেহেতু এটা ছোট লেখা, আমি অল্প সময়ের মধ্যে চোখ বুলি দিতে পারি যে ডিসিশন ডি হ্যাজ নট বিন টেস্টেড কমপ্লিটলি। এরপরে বলছে যে 100% ডিসিশন কাভারেজ হ্যাজ বিন অ্যাচিভড। তারপর ডিসিশন ই হ্যাজ নট বিন, ডিসিশন এফ হ্যাজ নট বিন। তার মানে বোঝা গেল যে নট বিনই দেওয়া আছে তিনটা, তার মানে ডি ই আর এফ নিয়ে কনসেন্ট। এবার আমরা আসি ডায়াগ্রামে, যে ডি হচ্ছে এটা, ডিতে ডিসিশন বলছে যেহেতু, তার মানে দুইটা লাইন আছে, ইতে দুইটা লাইন আছে, হ্যাঁ, এফ এও দুইটা আছে, একটা হচ্ছে এদিকে একটা এই দিকে। এই তিনটা ডিসিশন নিয়ে আমাদের কথা। আর একটা ডিসিশন আছে, কোনটা বলেন তো তাড়াতাড়ি? এতে, এতেও দুটা, এই যে আউটকাম দুটা আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই তিনটা নিয়ে। হুম, তো এখানে টেস্ট কেস দেওয়া আছে, টেস্ট কেস এ বি সি, এবং বলে দিচ্ছে কোন দিক দিয়ে যাবে। এ থেকে শুরু হবে প্রথমটা, এ, তারপর বি, তারপর ডি, এরপরে ই, তারপর জি, এই রাস্তা দিয়ে আসলো। হ্যাঁ, এই রাস্তা আসলো। দ্বিতীয় টেস্ট কেস এই রাস্তা দিয়ে আসলে এর অর্ধেক কাভার হয় না, কারণ এটা এখনো হয় নাই, 50% খাবার হলো। ডি এরও 50% রয়েছে, ই এরও 50% রয়েছে। এবার যদি বি দেখি, এ বি ডি ই, তারপরে এফ জি, তাহলে ডি এর 50% কাভার হয়েছে এ পর্যন্ত। ই এর দুইটা হয়েছে, এর আগের বার একটা, এটা হয়েছে 50%, আর এখন এটা 50% হলো। আর এফ এর 50% আগেও ছিল, এখনো হয়েছে। তেমন ডি আর এফ এখনো 50% কাভার হয়ে আছে, ই অলরেডি কাভার হয়ে গেছে। তার মানে আমি এতটুকুতে এসে দেখি ই হ্যাজ নট বিন টেস্টেড কমপ্লিটলি, এটা ভুল, কারণ এটা অলরেডি দুইটা কাভার হয়ে গেছে। তৃতীয়টা যদি দেখি, এ সি, এ থেকে সি তে আসছে,
তারপরে এফ এ আসছে, এফ থেকে আবার সি তে আসছে, সি থেকে আবার এফ এ আসছে, এফ থেকে জি তে আসছে। তার মানে এফ একটা ছিল, এই যে আরেকটা দুইটাই কাভার হয়ে গেছে, তাই না? স্টিল ডিটা কাভার হয়নি, ডি এর এই দিক দিয়ে এখনো যায় না তিনটা টেস্ট কেসের মধ্যে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে ডি কাভার হয় নাই, তাই না? বোঝা গেছে? কার কোনো প্রশ্ন আছে? এবার আসি, প্রশ্ন যেগুলা চেয়েছে এই সিনারিও পড়ার আগে আমার কি পড়া উচিত? এটা পড়া উচিত না, হোয়াট টাইপস অফ টেস্টিং আর মেনশনড অ্যাবাভ। এই গল্পের ভিতরে কোনটা মেনশন করেছে? আছে হলো ফাংশনাল টেস্টিং, স্ট্রাকচারাল টেস্টিং, রিটেস্টিং, পারফরমেন্স টেস্টিং গল্পের ভিতরে। এখানে অ্যান্সারের মধ্যে দেওয়া আছে এ চারটাতেই, তাহলে এ কি পড়া উচিত আমাদের? এ কি পড়া উচিত? হ্যাঁ, কথা বুঝতেছেন আপনার? কি বললেন বলো, কেউ বুঝতে পারছেন সঞ্জনার কথা? আর কে বলবেন? স্যার এই যেহেতু চারটাতেই আছে, এ তো পড়ার কোনো মানে হয় না, সেম কারেক্ট, জিনিস এই আছে। কথাটা তো জানতে চাচ্ছি, দেখা আমাকে আমি পড়তে যাবো কেন? আমার কনসিডারেশন হচ্ছে বিসিডি। তাহলে বিসিডির মধ্যে আমরা দেখবো এই গল্পের মধ্যে বিসিডি আছে কিনা, তাই না? তার মানে আমি দেখেন একটা জিনিসকে মাথা থেকে সরাই দিলাম, হেডেক ফ্রি হয়ে গেল, ওজন কমলো আমার। হ্যাঁ, ব্যাগ থেকে সরিয়ে দিছি, যাও। এখন আমরা দেখি যে একটা ডিফেক্ট ফাউন্ড হয়েছিল টেস্টিং এর সময়, যখন নেটওয়ার্ক গট ডিসকানেক্টেড। যখন বলছে when network got disconnected while receiving data from server, তোমার সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে ডেটা, এরকম সময় হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল নেটওয়ার্ক, দ্য সিস্টেম ক্র্যাশ, সিস্টেম ক্র্যাশ করে ফেলেছে। আমাদের দেখবেন যে পেজ নট ফাউন্ড না দিয়ে দেয়, যে আসা বা লগ ইন স্ক্রিনে চলে গেছে, অথবা সার্ভার থেকে কোনো ডাটা আসছে না বলে সে ক্র্যাশ দেখা দিচ্ছে। তার মানে এতটুকু বুঝলাম যে ফাংশনাল টেস্টিং ফেল করেছে, কাজ বন্ধ হয়ে গেছে। The defect was fixed by correcting the code. এই ডিফেক্টটা পাওয়ার পরে তারা কোড কারেক্ট করার সময় ফিক্স করছে that check the network availability during data transfer। তার মানে যখন ডেটাটা ট্রান্সফার হচ্ছে সেই সময় ডাটা ট্রান্সফার হওয়ার আগেই চেক করলো নেটওয়ার্ক আসে কিনা। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে ডেটা ট্রান্সফার মেকানিজমটাকে স্টপ করে দিল, তাহলে ক্র্যাশ করবে না সিস্টেম, যে আমার ডেটা দরকার নেই আনা। The existing test case covered 100% all statements। আচ্ছা, স্টেটমেন্ট কাভারেজ যদি হয় আমরা তাহলে কি টেস্ট বলবো এটাকে? রিটেস্টিং না পারফরমেন্স টেস্টিং না স্ট্রাকচারাল টেস্টিং? বলেন তো কেউ। উত্তরই দিচ্ছে না কেউ, ভালো লাগছে না না ক্লাসে? তাহলে রিভিউ ক্লাস বন্ধ, আমরা চ্যাপ্টার 5 শুরু করি না? স্যার এটা হোয়াইট বক্স টেস্টিং, স্ট্রাকচারাল তো টেস্টিং। মুখে কুলুপ আটকায় দিয়ে বসেছেন কেন?
তাহলে এটা হোয়াইট বক্স টেস্টিং, তার মানে স্ট্রাকচারাল টেস্টিং। তাহলে বি এটা আছে, তাই না? স্ট্রাকচারাল টেস্টিং এ বি আছে। বি যদি থাকে তাহলে আমরা দেখি এটা অথবা এটা হওয়া উচিত, তাই না? তার মানে এর ভিতরে সি আর ডি দুইটাই আবার আছে, অথবা দুইটাই পড়া লাগবে। অফ দ্য করেসপন্ডিং মডিউল টু ভেরিফাই দ্য ফিক্স and ensure more extensive coverage. কি বললো? টু ভেরিফাই দ্য ফিক্স মানে কি? যে ফিক্সটা করলো সেটা ভেরিফাই করেছে, তার মানে কি? ভেরিফাই দ্য ফিক্স মানে কি? রিটেস্টিং করা হয়েছে। রিটেস্ট করা হয়েছে, গুড। তার মানে হচ্ছে সি কারেক্ট, তাহলে সি এটা কারেক্ট, তাই না? তাহলে এটা আর কারেক্ট নাই, জি স্যার। তাই না? ডি কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। ডি কারেক্ট হওয়ার সম্ভাবনাই নাই, কারণ হচ্ছে যদি ডি কারেক্ট হতো তাহলে দুইটা কারেক্ট হয়ে যেত, তখন আর অপশন বাটন থাকতো না, চেক বক্স থাকতো, তখন বলতো এনি টু, তাই না? তারপর আমরা পড়ি সাম নিউ টেস্ট ওয়্যার ডিজাইনড অ্যান্ড অ্যাডেড টু দ্য টেস্ট স্যুট। এটা হচ্ছে জাস্ট পরের গল্প। অনেকে পারফরমেন্স টেস্টিংটাও দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? মনে করে নেটওয়ার্ক থেকে ডাটা আসছে, পারফরমেন্স ইস্যু মনে হয়। এখান তো একবারও বলা হয় না যে স্লো না ফাস্ট, তাই না? কিছুই বলে না। তাহলে আমরা কেন পারফরমেন্সের দিকে যাব? কেউ গেছেন নাকি পারফরমেন্সে? এবিডি অথবা এসিডি অ্যান্সার করছেন এরকম কেউ আছেন? এই কোশ্চেনটা কিসের উপরে? স্টেট ট্রানজিশনের উপরে, তাই না? স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। আমাদের সবার বাসায় এখন টিভি আছে, অবশ্য টিভি নাও থাকতে পারে, অনেকে এখন ইউটিউব দেখে বসে বসে। তো টিভির তিনটা স্টেট, একটা হচ্ছে অফ স্টেট, পাওয়ারই অফ। আর স্ট্যান্ড বাই স্টেট, পাওয়ার অন আছে কিন্তু কোনো কিছু চলছে না। আর এটা হচ্ছে প্লে স্টেট, মানে হচ্ছে কোনো প্রোগ্রাম চলছে বা কোনো চ্যানেল চলছে, কোনো একটা ভিডিও চলছে, এই স্টেটে। একটা স্টেট থেকে আর একটা স্টেটে যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে আমার কিছু অ্যাকশন নিতে হবে। যেমন আমরা স্টেট চার্ট ডায়াগ্রামে দেখেছিলাম, জন্মানোর সাথে সাথে সিঙ্গেল হয়, ম্যারি করলে ম্যারিড হয়, তাই না? তার মানে অ্যাকশন আছে। ঠিক এরকম অফ স্টেট থেকে যদি পাওয়ার অন করি তাহলে সে স্ট্যান্ড বাই স্টেটে যাবে। স্ট্যান্ড বাই স্টেট থেকে যদি পাওয়ার অফ করে দিই তাহলে সে অফ স্টেটে যাবে। স্ট্যান্ড বাই স্টেট থেকে আমি যদি রিমোট কন্ট্রোল অন করি তাহলে এখানে সুইচ অন করা, পাওয়ার অন মানে রিমোট কন্ট্রোল যদি অন করি তখন সেটা প্লে হবে। প্লে থেকে যদি রিমোট কন্ট্রোল অফ করে দিই তাহলে স্ট্যান্ড বাই চলে যাবে। আবার প্লে অবস্থা থেকে যদি পাওয়ারই অফ করে দিই সাথে সাথে অফ হয়ে যাবে। এই কটা স্টেট। কিন্তু অফ স্টেট থেকে যদি রিমোট কন্ট্রোল অন করি তাহলে কি প্লে হবে? হ্যাঁ, হবে না, পাওয়ারই নাই, রিমোট কন্ট্রোল কাজ করবে না তখন, না? জি। তো এতটুকু তো ক্লিয়ার সবার নাকি? জি স্যার। জি স্যার। তো এবার আমরা দেখি এটার পরে একটা টেবিল আছে, টেবিল ওইটাই ডেসক্রাইব করেছে। আমরা যেমন ও ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে যেটা দেখেছিলাম টেবুলার ফরম্যাটেও দেখছিলাম, ঠিক এক্স্যাক্টলি ওরকমই। এখানে বলছে স্টার্ট স্টেট S1, S1 মানে কি? এই যে এটা অফ। এখান থেকে যদি ইনপুট দিই পাওয়ার অন তাহলে টিভি স্ট্যান্ড বাই হয়ে যাবে। তাহলে এক্সপেক্টেড আউটপুট হচ্ছে এরকম, ইনপুট কি? পাওয়ার অন, তাহলে S1 স্টেট থেকে S2 স্টেটে চলে যাবে। ঠিক আছে, এটা একটা টেস্ট কেস। আমরা দেখব যে S1 অবস্থায় আছে, এখন যেই আমরা পাওয়ার অন করলাম দেখলাম যে স্ট্যান্ড বাই হয় কিনা। দ্বিতীয় টেস্ট কেসে বলছে S2 থেকে
পাওয়ার অফ করলে S1 এ চলে যায়, তার মানে এই অ্যারোটা S2 থেকে S3 তে যায় রিমোট কন্ট্রোল অন করলে, S3 থেকে আবার S2 তে চলে যায় যদি রিমোট কন্ট্রোল অফ করি। S3 থেকে পাওয়ার অফ করলে স্ট্যান্ড বাই মানে সরি পাওয়ার টিভি অফ হয়ে যায়, S1 চলে যায়। তার মানে একই জিনিস না? এইটাই তো ডেসক্রাইব করলো এখানে। এখানে যে 5টা টেস্ট কেস হয়েছে এর থেকে বেশি হওয়া সম্ভব? হুম, বলেন তো কেউ। স্যার এখানে 8টা হওয়ার কথা না? কি করে বলেন তো? তো 2 to the power 8, 2 to the power 3, 2 to the power 3, জি স্যার। এটা কি ডিসিশন টেবিল নাকি? হ্যাঁ, আর 2 পাইলেন কোথায়? 2 তো ধরলাম বাইনারি। বাইনারি মানে হচ্ছে ডিসিশন, মানে দুই দিকে যায়, ইয়েস নোর দিকে। এটা তো ইয়েস নোর ব্যাপার না। এখান থেকে অন করলে স্ট্যান্ড বাই হবে। তো এটা তো আর কোনো ইফ কন্ডিশন না, এটা যে অ্যাকশন। হ্যাঁ, আর 3 কেন দিচ্ছেন? 3টা স্টেট আছে বলে? জি স্যার। না, ডিসিশন টেবিল আর কি বলে স্টেট চার্ট ডায়াগ্রাম তো একই জিনিস না। আচ্ছা, এখন এই ছাড়া আর কোনো ট্রানজিশন সম্ভব? এই 5টা ছাড়া? 5টা টেস্ট কেস মানে 5টা ট্রানজিশন হয়েছে, স্টেট ট্রানজিশন হয়েছে। আবার কি বলছে যে একটা স্টেট ট্রানজিশন, এই স্টেটটা টিভির এই স্টেট অফ স্টেট থেকে স্ট্যান্ড বাই আরেকটা স্টেট, প্লে স্টেট, 3টা স্টেট আছে। স্টেটের ট্রানজিশন গুলা যদি আমি করি, এই 5টা অ্যারো দেওয়া আছে এখান থেকে এখানে আসবে, তার এগেনস্টে 5টা টেস্ট কেস করা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে 5টা থেকে বেশি সম্ভব কিনা? স্যার সম্ভব। কোনটা বলেন তো? বলেন তো সম্ভব কোনটা? আর একটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? স্যার এটা কি S1 থেকে S3 যেটা লাস্টে বললেন হুম, ওইটা? S3 থেকে S1, এই যে এই অ্যারোটা। স্যার কিন্তু এই যে S1 থেকে টোটাল S3 পর্যন্ত যেটা ওইটা নাই। 1 থেকে S3 তে যাওয়া কি সম্ভব? কারণ টিভি অফ আছে, আমি কি করলে প্লে হবে প্রোগ্রাম, ভিডিও চলবে? পাওয়ার অন করে তারপরে হচ্ছে আবার যদি পাওয়ার অন করলে তো এখানে চলে আসবে, তারপরে মানে S1 থেকে S2 দেন S3। হ্যাঁ এ তো দেওয়াই আছে, তাহলে এটা কি সম্ভব? যদি এটা দেওয়া থাকতো তাহলে ওটা ইনভ্যালিড হতো, এটা ভ্যালিড না। যে প্লে থেকে অফ থেকে প্লে হয়ে যাবে। আর 3টার মধ্যে এই দুটা দুটা করা ছাড়া তো আর রাস্তা নাই, মোট 6টা হতে পারতো, এছাড়া আরো দেওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তাহলে একটা হইতে পারতো, কিন্তু এটা সম্ভব না। টিভিতে যখন পাওয়ার অন করলে টিভির সাথে সাথে প্লে হয়ে যায় না, এরপরে রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেলে দিতে হয়। আচ্ছা, আমাদের ডায়াগ্রাম তাই বলছে। আপনারা বলতে পারেন যে আমাদের বাসার টিভি তো যেটা লাস্ট যে চ্যানেল ছিল অন করলে ওইটাই অন হয়ে যায়, তাই না? জি স্যার। ধরুন এটা হচ্ছে আরো স্মার্ট টিভি, যেটা প্রথমে অন করার পরে একটা লাইট জ্বলে, আর কিছু হয় না। এবার আপনি পাওয়ার অন না থাকা পর্যন্ত রিমোট কন্ট্রোল কাজই করবে না, আবার পাওয়ার অন করলে স্ট্যান্ড বাই অবস্থায় থাকে এটা টিভি।
অন হয়ে যায় না, মানে প্লে হয়ে যায় না, কারণ এখানে অনেক মেনুর ব্যাপার থাকতে পারে, এরকম টিভি। ওকে, তো এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, the state table can be used to derive both valid and invalid transition. And valid transition তো আছে না, জি স্যার। invalid transition কি আছে? না স্যার, ইনভ্যালিড ট্রানজিশন নাই। তাহলে এটা বাদ। State table represents all possible single transition. Single transition মানে কি, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেল, জি এটা স্যার, হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ট্রানজিশন। আছে না, তার জি মানে স্যার। এইটা কারেক্ট মনে হচ্ছে এ পর্যন্ত। The state table represents only sum of all possible single transition. তার মানে এই টেবিলটাতে সবগুলা নাই, কিছু আছে তাই বলছে, তাই নাকি? কোনোটা বাদ আছে, উপরের কোন ট্রানজিশন যেটা হয়েছে এখানে নাই? হ্যাঁ, না স্যার। না, পাঁচটাই আছে এখানে, পাঁচটায় অ্যারো আছে, এই জন্য এখানে পাঁচটাই আছে, অর্থাৎ সাম অফ অল হয় না। স্টেট টেবিল রিপ্রেজেন্ট সিকোয়েন্সিয়াল পেয়ার অফ ট্রানজিশন, মানে সিকোয়েন্সিয়াল পেয়ার অফ ট্রানজিশন মানে কি, যে দুইটা ট্রানজিশন আছে, যেমন S1 থেকে S2 আসছে, S2 থেকে S3 তে গেছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পেয়ার অফ ট্রানজিশন বলা হয়, সিঙ্গেল না, মাল্টিপল ট্রানজিশন। তাহলে কারেক্ট হলো এটা। আচ্ছা, এরপরে এটা তো পারছেন সবাই নাকি? Which of the following statements are true for equivalence partitioning test technique? কোন ক্ষেত্রে ইকুইভ্যালেন্স পার্টিশনের টা ট্রু হবে? আমরা প্রথমে দেখিনি, এ থেকে ই পর্যন্ত আছে, পাঁচটা বিষয় আছে, ক্লজ আছে, আর এখানে তার অ্যান্সার গুলা বলেন এ সবগুলাতে আছে, তাহলে কি এ কি পড়া উচিত? না স্যার। গুড, এ বাদ, তাহলে আমার হাত থাকলো চারটা। এখানে দেখেন বি দুইটা কারেক্ট, দুইটা ফলস, তাহলে 50-50 চান্স। বি পড়লেই আমার দুইটা বাদ পড়ে যাবে, ট্রু হলে এইটা আর এটা থাকে, আর ফলস হলে এই দুটা থাকে। আর সি এখানে ফলস, ট্রু, ফলস, ফলস, মানে সি ফলস হওয়ার সম্ভাবনা বেশি, তিনটা ফলস আছে, সি হচ্ছে ফলস হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হচ্ছে, তার মানে বোঝা গেল যে ফলসের দিকে, তার মানে এইটা, এইটা আর এটা কারেক্ট বলছে সি, প্রবাবিলিটির দিক থেকে বলছে। ডি হচ্ছে তিনটা ফলস, তার মানে এটাও ফলস হওয়ার প্রবাবিলিটি বেশি। ই দুইটা দুইটা, তার মানে বি আর ই হচ্ছে 50-50 চান্স। এখন আমরা কোনটা পড়া উচিত? যদি আমি বি পড়ি, কিছু না বুঝলে বি পড়তে হবে, কারণ বি তে দুইটা বাদ দেয়। আর যদি আপনি দেখেন যে সি এবং ডি এর প্রবাবিলিটি বেশি, তার মানে এখানে কারেক্ট হতে পারে, এটাও সি ক্ষেত্রে ডিসিশন নেওয়া যাচ্ছে না, কারণ তিনটার ভিতরে হতে পারে, তার মানে বি না পড়লে আসলে ডিসিশনে যেতে পারছি না আমি। তাহলে আমরা বি পড়ি, ইউজ বোথ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড পার্টিশন, তার মানে কি ইকুইভ্যালেন্স পার্টিশনের মধ্যে ভ্যালিড ভ্যালিড পার্টিশনও হয়, কি বলে ভ্যালিড ক্লাসও হয়, আবার ইনভ্যালিড ক্লাসও হয়, হয় না? হয়তো নাকি, না হয় না? ভ্যালিড পার্টিশন ইনভ্যালিড পার্টিশন দুটো হয় না? যে কোনো একটা ভেরিয়েবলের আমরা ভ্যালিড স্ট্যাটাস এন্ড ইনভ্যালিড স্ট্যাটাস দেখছি না কোনো একটা পার্টিশনের? জি স্যার। যেমন 0 থেকে 100, এর ভিতরে ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা? লেস দেন 0 আর গ্রেটার দেন 100 হচ্ছে ইনভ্যালিড।
হ্যাঁ, তার মানে বুঝলাম যে আমাদের ইনভ্যালিড পার্টিশন আছে। তাহলে বিটা হচ্ছে ট্রু, তাই তো? বি ট্রু হলে প্রথমটা এবং শেষটা কারেক্ট হবে। এবার জান, প্রথমে সিডি ফলস, শেষেরটাও সিডি ফলস, তা আমি কি সিডি পড়তে যাব? না স্যার, তাহলে সিটা পড়লেই হবে। ইটা পড়লে হবে, কারণ ইটা হচ্ছে ট্রু আছে ফলস আছে, ই ছাড়া কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে আমরা বি পড়লাম, এরপর ই পড়ছি। বলছে ক্যান বি ইউজড অনলি ফর টেস্টিং equivalence partitioning input from a graphical user interface। বলছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর এই টেকনিকটা শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য হতে পারে। মানে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশন এই টেস্ট ডিজাইন টেকনিকটা শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য প্রযোজ্য। এটা কি ট্রু হয়? আমরা তো প্রথমে একটা ফাংশনের জন্য দেখাইছিলাম না? জি স্যার। তাহলে শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য এটা ট্রু না, তাহলে এটা ফলস। এই জন্যই এইটা কারেক্ট হয়েছে লাস্টেরটা। বুঝে গেছে? জি স্যার। এরপরে বলছে দুইটা চেয়েছে আর তানজিনা দিয়েছে একটা। এ মানে কি? এতবার বলছে হুইজ টু, বড় করে লিখছে, তারপর চোখে পড়ে নাই। এরপর বলছে যে দুইটা সিলেক্ট করো অপশন, তাও বলেছে, সেটাও চোখে পড়ে নাই। এরপর চেক বক্স আছে মাল্টিপল সিলেকশন করার জন্য, চেক বক্স, সেবারও চোখে পড়ে নাই। তানজিনার চোখ ঠিক আছে? স্যার একটু বেশি এক্সাইটমেন্ট নিয়ে পরীক্ষাটা দিছিলাম, তো প্রিপারেশন নিয়ে, এর জন্য এক্সামটা ভালো হয়নি। এই দেখেন, এই ভুল করলে এটা কি জানার ভুল নাকি কিসের ভুল এটা বলেন? এটা যে কমন সেন্সের ভুল। স্যার মানে ওইটা পড়াতে একটু ভুল হয়েছে। তানজিনার জন্য আপার কেসে লিখে দিছে টু, যাতে করে চোখে পড়ে। বাদ বাকি সবাই পারছেন না? কি পারছেন নাকি পারেন নাই? জি স্যার, এটা কারেক্ট ছিল। মাহজেবিন, মেজাবিনের? স্যার আমি এটা আমার ভুল গেছিল কোনটা ছিল কিন্তু মনে পড়তেছে না, মনে মনে হয় এটাই গেছিল স্যার। আর সুলতানা? সুলতানা বাংলাদেশের বাইরে। পুষ্পিতা? স্যার আসলে এখন মনে পড়তেছে না, আমি তো পরীক্ষা দিছি আরো আগের সপ্তাহে। ও সর্বনাশ, এই 2 সপ্তাহ মধ্যে ভুলেও গেছে না? জি স্যার, মনে নাই এখন আর। এখানে বলছে ব্ল্যাক বক্স ডিজাইন টেকনিক। ব্ল্যাক বক্স ডিজাইন টেকনিক হচ্ছে কোনগুলা? আমরা কয়টা ব্ল্যাক বক্স ডিজাইন টেকনিক পড়েছিলাম বলেন তো? নাম বলেন। আমাদের সিলেবাসে কয়টা ছিল? 5টা। কি কি নাম বলেন? স্যার 4টা। কি কি নাম বলেন? স্যার ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, হুম, তারপর স্টেট ট্রানজিশন টেস্টিং, ডিসিশন টেস্টিং। ডিসিশন টেবিল। হুম, এখন এটা তো কারেক্ট দেখা যাচ্ছে। এই যে এগুলো ভুল কেন? এটা এটা ভুল কেন? এটা ভুল কেন? এটা ভুল কেন?
বলেন তো ভুল কেন? হুম, পুষ্পিতা জি স্যার। ভুল কেন? ওই তিনটা ভুল কেন? মানে বুঝতেছি কিন্তু মানে এক্সপ্লেন করতে স্যার পারবো না। অসম্ভব, অসম্ভব, এটা এক্সপ্লেন করার কিছু নাই। কোনটা ভুল চোখে আঙ্গুল দেখিয়ে দিতে হবে যে এইটার জন্য ভুল। স্যার সেকেন্ডটার মধ্যে হচ্ছে স্টেট ট্রানজেকশন আছে। সেকেন্ডটা তো বলি না আমি, 3, 4, 5 বলেছি। ব্রাঞ্চ সেকেন্ডটা তো কভারেজ না থার্ডটা ভাই স্যার, থার্ড নাম্বারটা হচ্ছে স্টেট ট্রানজেকশন আছে, ফোর্থ নাম্বার স্টেট ট্রানজেকশন, এগুলো তো হচ্ছে হোয়াইট বক্সের। কে বলছে? স্টেট ট্রানজিশন তো 2 নম্বরে আছে না? স্যার স্যার এটা কি স্টেট ট্রানজিশন তো 1 নম্বরে আছে। বেসড যেটা স্টেটমেন্ট কভারেজটা হচ্ছে হোয়াইট বক্সের এখান থেকে। স্টেটমেন্ট কভারেজ ইজ হোয়াইট বক্সের। আর ফোর্থটার ক্ষেত্রে স্যার চেক লিস্ট বেসড আছে, থার্ডটাও চেক লিস্ট বেসড আছে। এগুলো হচ্ছে ব্ল্যাক বক্সের না। কে বলছে ব্ল্যাক বক্সের না? চেক লিস্টটা কি স্যার ব্ল্যাক বক্সের? কিসের বলেন তাহলে? স্যার এটা বলাই ফেলছি। হোয়াইট বক্সের কোনটা? চেকলিস্ট হোয়াইট বক্স? চেক লিস্টটা আমিও কনফিউজড। চেক লিস্ট আপনাদের সাথে সাথে পরীক্ষা নিলেও সমস্যা, 1 সপ্তাহ পরে পরীক্ষা নিলেও সমস্যা, এরপরে রিভিউ 2 সপ্তাহ পরে করলেও সমস্যা। সমাধান কোথায়? স্যার আসলে আমি গত সপ্তাহে পড়ে মানে নাকে মুখে পড়ে পরীক্ষা দিয়ে দিছি, যা হবে হবে। এখন অনেক কিছুই মনে হইতেছে, মনে পড়তেছে না। পেঁচাই যাচ্ছে একটার সাথে আরেকটা। পেঁচানো না তো, এটা তো হচ্ছে কতগুলা জিনিস না, ইয়ের মতো, মুখস্থর মতো, যে ব্ল্যাক বক্সের মধ্যে কি কি আছে, এটা কি পেঁচানোর কিছু? হোয়াইট বক্সে কি কি পড়াইছি, চেক লিস্ট বেস কোথায় পড়ালাম? আমি আমি তো এক্সপ্লেন করতে বলছি না যে চেক বেস কি, কেন ইউজ করি, এরকম। হ্যাঁ, এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং এ টেস্ট টেকনিক্স এর মধ্যে পড়ে। এক্সপেরিমেন্ট টেস্টিং। এক্সপেরিমেন্ট টেস্টিং কি হোয়াইট বক্স না ব্ল্যাক বক্স? স্যার এক্সপেরিয়েন্সটা তো ব্ল্যাক বক্সের ভিতরে যায়। তাহলে চেক লিস্ট বেস ব্ল্যাক বক্সের মধ্যে বলা যায়, কিন্তু তাহলে স্টেটমেন্ট কভারেজ বুঝলাম যে এখানে হোয়াইট বক্স, এটা ভুল হলো কেন? এটা না কেন? স্যার ব্রাঞ্চ কভারেজের জন্য। ব্রাঞ্চ কভারেজ, Branch অল দ্য কভারেজ মানে হোয়াইট বক্স, কভারেজ মানে হোয়াইট বক্স। এই কথাগুলো বলছিলাম পড়ানোর সময়, কভারেজ মানেই হোয়াইট বক্স। এরপরে বলছে যে হাউ মেনি ইকুইভ্যালেন্স পার্টিশনস আর নিডেড টু টেস্ট দ্য ক্যালকুলেশন অফ দ্য বোনাস। তাহলে বোনাস ক্যালকুলেশনের জন্য কয়টা পার্টিশন, ইকুইভ্যালেন্স পার্টিশন দরকার? এখানে বলছে 3, 5, 2, 4। তাহলে আমরা দেখি যে বোনাস ক্যালকুলেশনের জন্য কয়টা পার্টিশন আছে আমাদের এখানে। বলছে এমপ্লয়িজ বোনাস উইল বি ক্যালকুলেটেড, ইট ক্যানট বিকাম নেগেটিভ, বোনাস কখনো নেগেটিভ হতে পারে না, বাট ইট ক্যান বি ক্যালকুলেটেড টু জিরো, জিরো হতে পারে। বোনাস কাউকে দিলাম না মানে জিরো দিলাম। দ্য বোনাস ইজ বেসড অন ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট, তাহলে বোনাসের ক্যালকুলেশনটা হচ্ছে এমপ্লয়মেন্টের ডিউরেশনের উপরে। বলছে যে an employee can be employed for less than or equal to 2 years, ঠিক আছে,
more than 2 years but less than 5 years, তার মানে এটা একটা পার্টিশন বলতে পারি আমরা। 2 বছর থেকে 5 বছর একটা পার্টিশন বলতে পারি, 5 বছর থেকে 10 বছর একটা পার্টিশন, আর 10 বছরের উপরে একটা পার্টিশন। কয়টা হলো? 4টা না? জি স্যার। 4টা। তাহলে এখান থেকে আমি 4 পেলাম, এখান থেকেও তো অ্যান্সার 4ই হয়। এরপর দেখি ডিপেন্ডিং অন দা, আমার মনে হয় 5 দিছে কেন, তানজিনা বলেন তো একটু। আমি টেস্ট কেস এটা চিন্তা করতেছিলাম। টেস্ট কেসের কিভাবে চিন্তা করলেন বলেন তো, 5টা কেন হলো, মানে কি চিন্তা করে 5 দিয়েছেন আপনি, ক্যালকুলেশনটা কি? স্যার তখন কি ক্যালকুলেশন করছি জানি না। আন্দাজে দিয়েছেন, মনে হচ্ছে 5 যেহেতু বেশি এটা দিই না, কম দেবো কেন দিলে। Depending on the period of employment, an employee will get no bonus or 10% bonus or the 55% bonus, sorry 25% bonus and 35%. কয়টা বোনাস ছিল? 4টা। 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 অনেকে 3 দিয়ে দিচ্ছেন না মনের সুখে? হ্যাঁ, কে 3 দিয়েছেন বলেন তো? মেহজাবিন 3 দিয়েছেন, আপনি মেহজাবিন? না স্যার, এটা 4 দিয়েছিলাম ওই আগের ওই 4টা সিনারিও। হ্যাঁ, আপনাদের ব্যাচটা ট্যালেন্ট আছে এই জন্য 4 দিয়েছেন। অনেকে নো বোনাসকে কাউন্ট করে না, না করে দেখে এই এই যে 3টা নাম্বার আছে না, এই 3টা নাম্বারের উপর 3 দিয়ে দেয়। Which of the following below স্যার would, একটা কোশ্চেন কি বলেন? আরেকটা নিয়ে, মানে এখানে যেহেতু ইনিশিয়ালি যে 4টা পার্টিশন দেয়া, কিন্তু যে এমপ্লয়মেন্টের উপর যে বোনাসটা, ওই বোনাসটা যদি ওই পার্টিশনের থেকে কম হতো, ওই ওই ক্ষেত্রে তাহলে কতগুলা পার্টিশন? কম কি হওয়ার সম্ভাবনা আছে? আমি বললাম যে 2 বছর পর্যন্ত একটা পার্টিশন, তো 2 বছর পর্যন্ত কি এটা আপনি কি দিবেন? বোনাস দিতে হবে না কিছু নাকি? জি স্যার। কিছু মানে বোনাস, 0 বোনাস দিতে পারে। আমি 2 বছর যেহেতু 2 বছর এক্সিড না করা পর্যন্ত আমি বোনাস দেবো না, মানে কি 0 বোনাস দিলাম। তো যখন আমি পার্টিশন করব, পার্টিশন কেন করব? বেহুদা পার্টিশন করেন নাকি কেউ? না স্যার। আমি 10টা ক্লাস করেছি, বলেন আমার 10টা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। ও 1 এ না কেউ ভর্তি হয় না, তো আমার ক্লাস করার দরকার আছে? না স্যার। Which of the below would be the best basis for fault attack testing? ফল্ট অ্যাটাক মানে কি? সাইবার সিকিউরিটির মতো না? সিকিউরিটি ব্রিচ হলে অ্যাটাক করে না, কোন জায়গায় সিকিউরিটি হোল আছে সেখানে অ্যাটাক করে। তো ফল্ট অ্যাটাক মানে হচ্ছে এই জিনিসটা মেথডিক্যাল কোনো অ্যাপ্রোচ সম্ভব না। কোন সময় অ্যাটাক হবে, কিভাবে করবে, কোনগুলা থেকে করা হবে, এই ধরনের বিষয়গুলা সব সময় এইটা বলার আগে আমরা আমরা আলোচনা করি একটা বিষয়, সেটা হচ্ছে সিকিউরিটি কি প্রোঅ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ? বলেন তো কেউ। সিকিউরিটি পলিসি বা সিকিউরিটি মেজার, সিকিউরিটি প্রোটেকশন, এগুলা প্রোঅ্যাক্টিভ কাজ না রিঅ্যাক্টিভ কাজ? স্যার প্রোঅ্যাক্টিভ। কে বললো প্রোঅ্যাক্টিভ? তানজিনা?
না স্যার, স্যার দুইটাই হতে পারে, প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ দুটাই হতে পারে। দুইটাই হতে পারে। প্রোঅ্যাক্টিভ তো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া, আর প্রিভেন্টিভ মেজার কি প্রোঅ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ? স্যার প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, আপনি যে প্রিভেন্টিভ মেজার নেবেন কিভাবে জানবেন যে এটা হওয়ার সম্ভাবনা আছে? মানে যে ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস প্রোটেকশন যে থাকে। ফায়ারওয়াল তৈরি হয়েছে, আচ্ছা ধরেন তো তালা আবিষ্কার হয়েছে না চুরি হয়েছে আগে? স্যার আগে চুরি হয়েছে, তারপরে তালা তো আবিষ্কার। তালা আবিষ্কারটা প্রোঅ্যাক্টিভ হলো না রিঅ্যাক্টিভ হলো? স্যার রিঅ্যাক্টিভ, ওইটার জন্য আর কি নেওয়া হয়েছে। প্রিভেন্টিভ যত রকমের প্ল্যান করি, এটা কি দুনিয়াতে একবার এই চুরি না হওয়া পর্যন্ত কেউ করে? না স্যার, তাহলে স্যার রিঅ্যাক্টিভই হবে। কমপ্লিটলি রিঅ্যাক্টিভ সিকিউরিটি। তার সিকিউরিটি যখন রিঅ্যাক্টিভ হয় তার মানে হচ্ছে তার এই ফল্ট অ্যাটাকের ডাটা আছে, আগের অভিজ্ঞতা আছে, আগের রেকর্ড আছে, তাই না? জি স্যার। তো এই জন্য বলছে যে এক্সপেরিয়েন্স মানে এর আগে ঘটেছে, ডিফেক্ট অ্যান্ড ফেইলিওর ডেটা, নলেজ অ্যাবাউট দ্য সফটওয়্যার ফেইলিওর, সফটওয়্যার কোন জায়গায় ফেল করেছিল তার সম্পর্কে নলেজ, ডেটা, ফেলিওর ডেটা বা ডিফেক্ট ডেটা, এই সম্পর্কে তথ্য আছে এবং অভিজ্ঞতা আছে। দ্বিতীয়টা বলছে রিস্ক অ্যানালাইসিস পারফর্ম এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। এটা তো প্রোঅ্যাক্টিভ কথা না, অ্যাটাকিং কখনো প্রোঅ্যাক্টিভ হয় না। ইউজ কেস ডিরাইভ ফ্রম বিজনেস ফ্লোজ বাই ডোমেন এক্সপার্ট, এটা তো ফাংশনাল। ফল্ট অ্যাটাক কোনো ফাংশনাল ইয়ে না, ক্যারেক্টার কি বলে, ফাংশনাল টেস্টিং না, নন ফাংশনাল টেস্টিং। এক্সপেক্টেড রেজাল্ট ফ্রম কম্পারিজন উইথ এক্সিস্টিং সিস্টেম, কিসের কম্পারিজন? এক্সিস্টিং সিস্টেমের সাথে কম্পারিজন, তার রেজাল্ট হচ্ছে এক্সপেক্টেড বলছে। সো এটার বেস্ট বেসিস হচ্ছে টেস্ট করার জন্য যে আমার আগের ডাটা থাকা লাগবে। আমি যে টেস্ট করব এই ফল্ট অ্যাটাক টেস্টিং, যে সফটওয়্যার কিভাবে ফেল করতে পারে, তার যে এই ধরনের সফটওয়্যারের ফেইলিওরের কোনো ডেটা বা নলেজ বা এক্সপেরিয়েন্স না থাকলে আমার টেস্ট কেস কখনোই পারবো না আমি বানাতে। Which of the following would be the best test approach when the error, sorry, when there are poor specification and time pressure? কি বললো, কোন অ্যাপ্রোচে আমরা যাব যখন স্পেসিফিকেশন পুর মানে হচ্ছে ভালো ডকুমেন্টেশন করা নাই এবং টাইম প্রেসার আছে? তাহলে আমরা কিসে যাব? বাউন্ডারি ভ্যালু হচ্ছে ডাইনামিক, কি বলে, টেস্টিং, ডাইনামিক টেস্টিং না। তারপরে ব্রাঞ্চ কভারেজ হচ্ছে আমার হোয়াইট বক্স টেস্টিং। এক্সপ্লোরেটরি টেস্টিং হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং। ডিসিশন টেস্টিং হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো এখানে কি আছে, অ্যাপ্রোচটা যখন কোর স্পেসিফিকেশন থাকে, টাইম প্রেসার থাকে, তখন আমরা এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এ যাই, তাই না? তো এই জন্য এক্সপ্লোরেটরি টেস্টিং যেহেতু এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর একটা পার্ট, এই জন্য আমরা এটা কারেক্ট হয়েছে। Which of the following techniques is structure based? তার মানে হোয়াইট বক্স, হোয়াইট বক্স মানে হচ্ছে কি করব, ব্রাঞ্চ টেস্টিং, যদি কভারেজ দিলে আরো ভালো হতো। বাট বাউন্ডারি ভ্যালু, ইকুইভ্যালেন্স পার্টিশন, টেস্ট, স্টেট ট্রানজিশন, এগুলো সবই তো ব্ল্যাক বক্স। তানজিনা পড়াশোনা করে না, এইটা আবার কারেক্ট করলো কি করে, এত কঠিন জিনিস। এটা কার কার হয়েছে বলেন তো? হ্যাঁ বলেন, এটা কার কার হয়েছে?
হুম, দুইজন ভুল করছে ইকুইভ্যালেন্ট পার্টিশনিং দিয়ে, নাই? হ্যাঁ, 4 জন ঠিক করেছে 66%, তার মানে পাস হবে। কোন দুইজন ভুল করছেন বলেন? কথা বলেন না কেন? কথা না বললে আমি এটা এক্সপ্লেন করবো না, যেহেতু 4 জন কারেক্ট হয়ে গেছে না। যারা ভুল করছেন তারা পাইলেন না এক্সপ্লেনেশন। Consider the following state transition diagram and the test table. আচ্ছা, দেখি আমরা আগে, যেহেতু এই ছবিটা আমরা আগে দেখেছি এবং আগে আমার মনের মধ্যে আছে, এখন আমি এটা নিলাম, একবারে স্ক্রিনে ধরছে না, এই জন্য আমি এই পলিসিতে গেলাম যে ওই স্ক্রিনটা আমি দেখবো না, এই ডায়াগ্রামটা দেখার দরকার নাই। আমি দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সিয়াল পেয়ার অফ ট্রানজিশন দেওয়া আছে। দেখেন, আমি যদি দেখি S1 থেকে S2, S2 থেকে S1, ঠিক আছে, এটা S1 থেকে S2, S2 থেকে S3, ঠিক আছে, S2 থেকে S3, S3 থেকে S1, এটাও ঠিক আছে, S2 থেকে S3, S3 থেকে আবার S2 তে আসছে, ঠিক আছে, S3 থেকে S2, S2 থেকে আবার S3 তে গেছে, এটাও ঠিক আছে, S3 থেকে S1 and S1 থেকে S2, তাও ঠিক আছে, S3 থেকে S2, S2 থেকে S1, এটাও ঠিক আছে। তাহলে এবার বলি যে which of the following statement true, কোনটা? ABCD দেওয়া আছে, তো এখানে বলছে the test case table experience the shortest number of transition। এটা ভুল, কারণ শর্টেস্ট নাম্বার তো হলে একটা সিঙ্গেল ট্রানজিশন হতো, আর এখানে পেয়ার অফ ট্রানজিশন হচ্ছে, এজন্য এটা হবে না। The test case give only the valid state transition, এটা ঠিক আছে, ভ্যালিড স্টেট ট্রানজিশন, বি কারেক্ট। যেহেতু বি কারেক্ট, অত অন্যগুলা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে, বি বি বি, সি অনলি, এ অনলি, বি অনলি, আরটা হচ্ছে বি, যেহেতু এটা ফলস, এটা আবার বি ট্রু থাকলে আবার সম্ভাবনা ছিল, বা বি অনলি। বি যেহেতু কারেক্ট, তো কোনটা? মানে বি যেহেতু কারেক্ট, তো অন্যগুলোতে আর অন্য কোনো অপশনেই বি নাই, যে বি ট্রু, হ্যাঁ, অন্য তো বি আমাদের তো আর দেখার দরকার নাই। আর দেখার দরকার নাই, কারেক্ট, গুড। তো এই ছিল হচ্ছে চ্যাপ্টার 4 আমাদের। স্যার একটা কথা, আপনি যেটা মানে স্কিপ করলেন ওটা স্যার আপনি মানে আপনার মতো করে একটু এক্সপ্লেন করে দেন, আমার না মনে না, হয় এই যে কেউ বলছে না তো যে এই যে যে যারা যারা ভুল করছে। কারণ অনেকে হয়তো পরে পরীক্ষা টরীক্ষা দিবে, ওটা আমার একটাই তো প্রশ্ন। ছিল। কার ভুল হয়েছে? ফাতেমা? জি স্যার। তো ফাতেমা লুকাচ্ছেন কেন? লজ্জা লাগছে নাকি? লজ্জার কি আছে? ভুল করলে মানুষ আচ্ছা, মানুষ লজ্জা পায় কেন বলেন তো? স্যার অপরাধ করলে লজ্জা পাওয়া উচিত, ও আদারওয়াইজ আর লজ্জা পাওয়া ওই উচিত না। লজ্জা হচ্ছে অপরাধ করলে, আর কোনো লজ্জা নেই মানুষের। আচ্ছা, জিসিডি মানে তো আমরা জানি না, গ্রেটেস্ট কমন ডিভিজর, বাংলায় কি বলেন তো? বাংলা মিডিয়ামে যারা পড়ছেন তারা এটাকে কি, জিসিডির বাংলা কি? গসাগু স্যার। হুম, গসাগু। গসাগুর কারণ, গসাগু কি জিনিস? গসাগু হচ্ছে যে আমাদের যে কটা নাম্বার আছে তার ভিতরে এমন একটা বড় নাম্বার দরকার যেটা দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। বুঝতে পেরেছেন? আমি যদি বলি যে 12, তারপরে 18, আর হলো 36, এমন একটা সংখ্যা বলতে হবে যে সব থেকে বড় সংখ্যা আরো ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যেমন 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। তাহলে 6 হচ্ছে এখানে গসাগু, না?
আর আমরা যদি এরকম নাম্বার নিতাম 12, 24, 36, তাহলে গসাগু কত হতো বলেন তো? কত? কিরে 12 বলো না? স্যার। 12 হতো, হ্যাঁ। হ্যাঁ তো 12। গসাগু কখনো ওই নাম্বার গুলার থেকে বড় হবে না, কোনোটা থেকে বড় হবে না। ওই নাম্বার কোনোটা সমান হতে পারে অথবা ছোট হতে পারে। তাহলে গসাগু মানে হচ্ছে ছোট জিনিস, আর লসাগু হচ্ছে বড় জিনিস। আচ্ছা, এবার আসি আমরা যে এখানে বলছে এই দুইটা হচ্ছে ইন্টিজার নাম্বার। এই যে গসাগু করার জন্য একটা এই যে ক্যালকুলেট গসাগু, জিসিডি, এখানে এ আর বি দুটা নাম্বার আমরা ইনপুট দেব। সেই নাম্বার দুটো বলছে গ্রেটার দেন 0 হতে হবে, 0 দেওয়া যাবে না, তাহলে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এখানে যদি কোন নাম্বার গুলা দিলে আমার এই যে টেস্ট কেস গুলা সাজানো আছে, 6টা টেস্ট কেস। প্রথমটা দিছে 1 1, এরপর দিছে আইটি ইন্টিজারের ম্যাক্স নাম্বার। ইন্টিজার এই ভেরিয়েবলটা ডেটা টাইপের ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা। ইন্টিজারের ম্যাক্সিমাম নাম্বার কত জানেন কেউ? আইএনটি ম্যাক্স। ইন্টিজারের ম্যাক্সিমাম নাম্বার মানে কি স্যার সবচেয়ে বড় নাম্বার, মানে 9? একটা না না না, ইন্টিজারের ম্যাক্স নাম্বার ইন্টিজার ডেটা টাইপ যে ভেরিয়েবল আমরা নিচ্ছি সেটার ম্যাক্স নাম্বার। ম্যাক্স আচ্ছা। নাম্বার ডিপেন্ডস অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু জাভাতে একরকম, সিতে একরকম। আমরা বলি ইন সি যদি বলি তাহলে কি হয় দেখেন, সে বলছে ইন্টিজার ম্যাক্স এই নাম্বারটার জন্য আমরা পাবো হচ্ছে এরকম একটা নাম্বার, 32 বিটের। কত? 2 কোটি, সরি 214,84,647। এটা হচ্ছে 32 বিট ইন্টিজারের ম্যাক্সিমাম নাম্বার। এর থেকে যদি কেউ 48 দেয় ক্র্যাশ করবে। হ্যাঁ, 7-এর জায়গায় যদি 8 দিই তাহলে ক্র্যাশ করবে। বোঝা যাচ্ছে? আর আমরা যদি বলতাম ইন জাভা, তাহলে দেখি ইন জাভাতেও একই জিনিস দিয়ে রাখছে। একই যাতে 32, অ্যাকচুয়ালি জাভা বা এর জন্য ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে 32 বিট এরা ইউজ করছে তাই। জাভা যদি এর থেকে বেশি ইউজ করতো তাহলে আরো নাম্বার হতো। যদি আমি পাইথনে দিতাম, দেখি পাইথন 3 তে কি বলে। 2⁻63 - 1 64 বিট প্ল্যাটফর্ম নিচ্ছে সে। তার মানে অনেক বড় সংখ্যা এটা। তারপর মাইনাস এত থেকে 32 বিট হচ্ছে এত 31, আর এটা 64, 63 - 1 এই নেওয়া হয়েছে। বিশাল একটা নাম্বার। যাই হোক, আমরা আমরা এখানে আসি। তাহলে ম্যাক্সিন্ট, দুটাই ম্যাক্সিন্ট নিয়েছে। এরপরে বলছে 1 and 0, 0 and 1, ম্যাক্সিন প্লাস 1 দেন 1, 1 প্লাস ম্যাক্সিন প্লাস, মানে কি আসলে? আমি যদি বলতাম এ আর বি এর ভ্যালু 0 থেকে 100 পর্যন্ত নিতে হবে, তাহলে আমি এখানে নাম্বারগুলো দেখছি হচ্ছে 0 থেকে, সরি 0 তো নেওয়া যাবে না, 0 থেকে বেশি, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি 1 1 দিয়ে টেস্ট করলাম, এরপর 100 100 দিয়ে টেস্ট করলাম, এরপরে 0 দিয়ে 1 আর 0 দিলাম, 0 আর 1 দিলাম, 101 দিলাম আর 1 দিলাম, 1 আর 101 দিলাম। তাহলে দেখি কি ধরনের টেস্ট বলা হচ্ছে, হুইচ টেস্ট টেকনিক।
has been applied in order to determine the test case 1 through 6, এই যে 1 থেকে 6 পর্যন্ত যে টেস্ট কেস আছে কোনটায় করা উচিত, সেটা বলছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। কেন বলছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস? কারণ আমরা জানি বাউন্ডারি হচ্ছে 1 এখানে, আর 100 হচ্ছে মানে ম্যাক্সিন্ট হচ্ছে ধরলাম 100, এটা হচ্ছে আমার আপার বাউন্ডারি। তাহলে আমরা কি করি, টু ভ্যালু বাউন্ডারি ভ্যালুর জন্য কি নিই 0 1 দেন 100 আর 101। তো এরকম এখানে তাই দিচ্ছে না, 0 আছে আর 1 আছে, আর ম্যাক্সিন্ট +1 আর ম্যাক্সিন্ট আছে। বুঝা গেছে প্যাটার্নটা? জি স্যার। ওকে, তাহলে আমাদের রিভিউ ক্লাসে আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার, ঠিক আছে। না স্যার। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 5 শুরু করবো আজকে। স্যার আজকে তো খুব কম স্টুডেন্ট উপস্থিত, আজকে শুরু করবেন? তাহলে কবে, কালকে থেকে? স্যার নেক্সট ক্লাস কারণ আজকে তো অলরেডি 9টা বেজেও গেছে, আর তাছাড়া স্টুডেন্ট খুব কম। স্টুডেন্ট তো এখন কেউ কারোর জন্য চিন্তা করার দরকার আছে বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে এরা 18 জনের মধ্যে এখন আছে, পরীক্ষা দিতে দিতে তো কমতে কমতে 6 জন হয়ে গেল।